আলো চ্যাপ্টার শুরু হবে আজকের, ঠিক আছে? আলো চ্যাপ্টার ইজি, বাট সাইন কনভেনশনে সবারই প্রবলেম, ঠিক আছে? মাইনাস প্লাস এই ক্যালকুলেশনে সবারই প্রবলেম। তো শুরু হচ্ছে, দেখ এক এক করে যতটা সহজ করা যায়, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কি, আলো, আলোক বিজ্ঞান যদি বলি, ইংরেজি হচ্ছে কি অপটিক্স, ঠিক আছে? অপটিক্স, এটাকে দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে কি জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেটাকে আমরা বলি কি জিওমেট্রিক অপটিক্স, বা যেটাকে হচ্ছে রে অপটিক্সও বলে, রে অপটিক্স, রে অপটিক্স। একটা হচ্ছে কিনা ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, যেটা হচ্ছে কি ফিজিক্যাল অপটিক্স। তাহলে হচ্ছে কি আলোক বিজ্ঞানকে এরকম করে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? তো জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে বেসিক ডিফারেন্স কি দেখবি। এখন যে চ্যাপ্টার শুরু হচ্ছে, এখন হচ্ছে কি প্রথমে আলোর প্রতিফলন, তারপরে আলোর প্রতিসরণ লেন্স, তারপরে হচ্ছে আলোর বিচ্ছুরণ, আলোকীয় যন্ত্রাদি। এরপরের চ্যাপ্টার কি আছে, এরপরে ব্যতিচার অপবর্তন সমাবর্তন, এইগুলো। তো ওই যেগুলো আছে ব্যতিচার অপবর্তন সমাবর্তন, ওটা পড়ে যাচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে। তো পার্থক্য হচ্ছে যে, প্রথম কথা, আলো কি? আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? প্রথম কথা, আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এখানেই চলে আসছি, লিখতে থাকবি সবাই, ঠিক আছে? লিখতে থাকবি। আলো, আলো হচ্ছে কি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অনেক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি আছে, অনেক আছে। কিন্তু তার মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যের মানে রেঞ্জটা আমাদের চোখে দেখতে সাহায্য করবে, সেটাই হচ্ছে আলো। যেমন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে এক্স রশ্মিও পড়ে, গামা রশ্মিও পড়ে, ঠিক আছে? অতিবেগুনি রশ্মিও পড়ে, কিন্তু সেগুলো আমরা চোখে তো দেখতে পাই না, ওগুলোকে আমরা আলো বলবো না, ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা আপাতত যদি আমি বলি, সেটা হচ্ছে কি ৩,৫০০ অ্যাংস্ট্রম থেকে ৭,০০০ অ্যাংস্ট্রমের মধ্যে এটা ভ্যারি করে। তো এই যে পার্টটা, এই পার্টটা কি করে আমাদের চোখে দেখতে সাহায্য করে, দেখতে সাহায্য করে, দেখতে কি করে সাহায্য করে। আর বাদ বাকি গুলো কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু দেখতে ওরা সাহায্য করে না, ওরা এমনি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ওদেরকে আলো। হ্যাঁ, আমরা আলো কাকে বলি, তোরা তো পড়েছিস তড়িৎচুম্বকীয় বর্ণালী, সেখানটায় পড়েছিস তোরা যে এক্স রে, ইউভি রে, তারপরে কি বলছিস দৃশ্যমান বর্ণালী, দৃশ্যমান, দৃশ্যমান রশ্মি, ঠিক আছে? তো অতিবেগুনি রশ্মি ছিল, দৃশ্যমান ছিল, তারপরে কিছু অবলোহিত ছিল, ঠিক আছে? তো সেখানে দৃশ্যমান হচ্ছে কি এইটার মধ্যে যেটা পড়ে, ৩,৫০০ থেকে ৭,০০০ অ্যাংস্ট্রমের মধ্যে। তাহলে সাড়ে এটা, হ্যাঁ, ৩,৫০০ থেকে ৭,০০০ অ্যাংস্ট্রমের মধ্যে থাকছে, এটা হচ্ছে কি আলো। এবারে এই যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, যে মানটা, সেই মানটা দেখ, যদি আমি যে ধরনের বস্তুর কথা বলছি, সেই ধরনের বস্তুর যে আকার, সেই আকারের তুলনায় এই তরঙ্গ দৈর্ঘ্য যদি অনেক ছোট হয়, যেমন আমি যদি বলি ওই জানলা দিয়ে আলো আসছে, তো যদি জানলা দিয়ে এই ধরো হচ্ছে এত অ্যাংস্ট্রম মানে কি, কত কত মিটার বা সেন্টিমিটারে যদি আমি বলিও, ধর আমি বললাম যে ৪,০০০, কোনো একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত না ৪,০০০ অ্যাংস্ট্রম। তো ৪,০০০ অ্যাংস্ট্রম মানে কত, 10⁻⁻10 মিটার। 10⁻⁻10 মানে এটাকে যদি সেন্টিমিটারে করি, ৪,০০০, এটাকে এক কাজ করছি, ৩টে শূন্য হাটিয়ে দিচ্ছি, এটাকে ৪ × 10⁻³ -7,
-7 মানে এটা হচ্ছে 10⁻³ না, প্লাস হয়ে যাবে। তো -10 + 3 মানে -7 মিটার। এটাকে যদি আমি সেন্টিমিটারে করি কি আসবে? না, আমি আমি হচ্ছে আমি দৃশ্যমান দৃশ্যমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা নিয়েছি 4000, 3500 থেকে 7000 এর মধ্যে 4000 পড়ে যাচ্ছে। তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আমি নিয়েছি 4000 অ্যাংস্ট্রম, যেটা হচ্ছে কি 4 × 10⁻⁻7 মিটার। এটাকে সেন্টিমিটারে আমি করে দেখছি কিরকম আসে। -7 × 100 সেন্টিমিটার, মানে 4 × 10⁻⁻5 সেন্টিমিটার। মানে দেখ, এটাকে যদি আমি লিখি, এটা কত হবে বলতো? 0.000012345, 5-এ আসবে তো এটা? এখানে 1 1 2 3 4 5 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটা কত ছোট, অনেক ছোট, তাই না? এটা কিন্তু অনেক ছোট। এখন এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি ওই জানলার মানে হচ্ছে ফাঁক দিয়ে আসে, জানলার যে ফাঁকের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য কিন্তু অনেক ছোট। মানে এরকম যদি একটা জায়গা দিয়ে আলো আসে যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, তাকে আমি কি বলবো? এরকম তরঙ্গ ভাববো না সোজা লাইট ভাববো? সোজা সোজা রশ্মি ভেবে নেব। তার মানে কি, যখন যে বস্তুগুলোর কথা আমি বলছি সেই বস্তুগুলোর আকার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক বড়, তখন কি বলবো? আমি আলোকে সরল রেখায় যাচ্ছে বলে ভেবে নেব। তখন আমি আলোকে তরঙ্গ বলে আর ভাববো না। তরঙ্গ কখন ভাববো? ধর খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে আলো যাচ্ছে, তখন ওই ছিদ্রের যে ব্যাসার্ধ বা ব্যাস, এই আলো তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আলো তার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের যে ধর্ম, একটা তরঙ্গের যা যা ধর্ম হয় সেগুলোকে দেখাবে। আর এমনি অন্য কেসের বেলা কি হচ্ছে, যখন হচ্ছে কি যে ব্যবহৃত বস্তুগুলো সেগুলো আকার অনেক বড়, সেক্ষেত্রে আলোকে আমি একদম সোজা সরল রেখা ধরে সব ক্যালকুলেশন করে দেবো। ঠিক আছে? তাহলে এখানে আমি কি বলবো? যে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে? কি বলবো? যখন যখন হচ্ছে কি ব্যবহৃত বা বা আলোচিত, যখন আলোচিত আলোচিত বস্তুর আকার আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক বড় হয়, অনেক বড় হয়, সেক্ষেত্রে আলোকে আলোকে তরঙ্গ হিসাবে ধরা হয় না। তরঙ্গ হিসাবে না ধরে না তরঙ্গ হিসাবে না ধরে সরল রেখায় আলোর গতি বিবেচনা করা হয়। মানে আলোক রশ্মি, এই যে যে সরল রেখায় আলো যাচ্ছে, এটাই হচ্ছে কি আলোক রশ্মি, তাই না? মানে আলোকে রশ্মি হিসাবে ধরা হচ্ছে, রশ্মি। এইটাই শুধু লিখে দিচ্ছি, এগুলো পরীক্ষাতে আর এরকম করে লিখতে পড়বে না। রশ্মি হিসাবে ধরা হচ্ছে, এগুলো জাস্ট জানার জন্য। তো আলোক রশ্মি, এই যে যে পুরো ব্যাপারটা হচ্ছে, এটাই এই যে পার্ট, এটাই হচ্ছে কি রে অপটিক্স। এটাই হচ্ছে কি রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স বলতে কি, এখানে জ্যামিতি দিয়ে আমরা ক্যালকুলেশন গুলো করব। আমরা কি করব? জ্যামিতি দিয়ে ক্যালকুলেশন সব করব। আর এখানে কি বলবো? যখন আলোচিত বস্তুর আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমতুল্য হয়, সেক্ষেত্রে 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 আলোকে তরঙ্গ সেক্ষেত্রে আলো তরঙ্গ ধর্ম প্রদর্শন করে, লিখতে পারিস আলো তরঙ্গ ধর্ম দেখায়। আলো তরঙ্গ ধর্ম দেখাচ্ছে এখানটায়। তো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এটাই হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান।
তাহলে হ্যাঁ, দেখ, আমি যদি বলি যে আলো সোজা রাস্তায় যাচ্ছে, আলো যদি সোজা রাস্তায় যাচ্ছে তাহলে কি হবে, আলোর গতিপথে যদি কোনো বাধা থাকে তাহলে তার ব্যাক সাইডে কি হবে, একদম শার্প একটা শ্যাডো পড়বে, ছায়া পড়বে। হ্যাঁ, শার্প একটা ছায়া পড়বে। কেন কি, কোনো জিনিস সোজা পথে যাচ্ছে, তার সামনে যদি কোনো বাধা থেকে যায় তাহলে কি হবে, তার তার ব্যাক সাইডে কি হবে, একটা শার্প শ্যাডো পড়বে। কিন্তু বাড়িতে একটা ব্লেড নিয়ে গিয়ে এরকম করে রেখে দেখিস, ওই ব্লেডের মধ্যে দিয়ে যে আলোটা যাবে, যে ছায়াটা পড়বে, ছায়াটা কিন্তু একদম স্পষ্ট, মানে হচ্ছে একদম কালো ছায়া হবে না, সাইডে হালকা হালকা আলোক রশ্মি যেন থাকবে। ঠিক আছে, মানে দেখবি একটু হালকা হচ্ছে কি আলো আছে, আবার একটু ডার্ক আছে, আবার একটু হালকা আলো আছে, আবার ডার্ক আছে, এরকম করে। মানে মানে হচ্ছে কি একটু উজ্জ্বল আছে, একটু কালো আছে, তারপরে আবার একটু উজ্জ্বল আছে, আবার একটু কালো আছে, মানে কি পরপর পরপর এই যে যে আলোর যে ব্রাইটনেস, সেটা যে এই যে একটু কম একটু বেশি, এগুলো হচ্ছে গিয়ে ব্যতিচার। ঠিক আছে, ব্যতিচার হচ্ছে, আবার ওখানে অপবর্তন হচ্ছে। মানে কোনো জিনিস যদি সোজা যায়, কোনো জিনিস যদি সোজা যায়, ধরো সোজা গিয়ে যদি এই কোণায় ধাক্কা মারে, যেতে পারবে কি, যেতে পারবে না। কিন্তু কোনো জিনিস যদি বাঁকা হয়, এই কোণায় ধাক্কা মেরে বেঁকে যেতে পারে। এই যে যে কোনো সাইড, কোনো বস্তুর সাইড দিয়ে যাওয়ার সময় বেঁকে যাচ্ছে, এটা কার ক্ষেত্রে সম্ভব, যদি সেটা তরঙ্গ হয়। তরঙ্গ এরকম করে হচ্ছে, বেঁকে যেতে পারে। কিন্তু সরলরেখা হলে কি হবে, যেতে পারবে না। তো সেই তরঙ্গের আমরা বৈশিষ্ট্য বা তরঙ্গের যে ধর্ম, সেটা আমরা কি করব, ওই যে যে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন যখন পড়া হবে তখন ওখানে আলোচনা করা হবে। এখন আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, এই সমস্ত কিন্তু আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আলোকে একটা সরল রেখা হিসাবে ধরে নেব। ঠিক আছে, হ্যাঁ, আলোকে সরল রেখা হিসেবে ধরে নেব। এরপরে আলোক উৎস। আলোক উৎস, আলোক উৎস তোরা জানিস, আলোক উৎস দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে কি স্বপ্রভ, প্রভ বা স্বয়ং প্রভ আলোক উৎস। ঠিক আছে, স্বপ্রভ বা স্বয়ংপ্রভ আলোক উৎস। একটা হচ্ছে কি নিষ্প্রভ আলোক উৎস, নিষ্প্রভ আলোক উৎস। ঠিক আছে, স্বপ্রভ, হুম, কিটা কিটা রে অপটিক্স হচ্ছে এটা, জিওমেট্রিক্যাল অপটিক্স হচ্ছে পড়া এটা। ঠিক আছে, আমি বলে দেবো সবই পরপর টুকে যা, দেখ, স্বপ্রভ বা স্বয়ংপ্রভ আলোক উৎস, আর একটা হচ্ছে কি নিষ্প্রভ আলোক উৎস। স্বপ্রভ আলোক উৎস বলতে যেটা নিজে আলো উৎপন্ন করে বা নিঃসরণ করে, এরকম উদাহরণ কি হতে পারে, সূর্য, জ্বলন্ত মোমবাতি, এগুলো হতে পারে, জ্বলন্ত মোমবাতি। আর কি নিষ্প্রভ আলোক উৎস বলতে কি, যার নিজস্ব আলো নেই কিন্তু অন্যের আলো নিয়ে প্রতিফলিত করছে, যেমন চাঁদ হতে পারে এক্ষেত্রে। ঠিক আছে, এগুলো হচ্ছে, না, বাল্ব তো নিজেই আলো তৈরি করছে, সপ্রভ। ঠিক আছে, এবারে একটা, ধর, একটা হচ্ছে কি তলের উপরে আলোক রশ্মি এসে পড়লো। ঠিক আছে, এখানে তিনটে ঘটনা হতে পারে। ঠিক আছে, একটা আলোক রশ্মি এসে পড়লো, এখানে তিনটে ঘটনা হতে পারে। কি না, এর কিছু পার্ট আবার প্রথম মাধ্যমে ফিরে যেতে পারে, বা এর কিছু পার্ট এখানে শোষণ হতে পারে, আর না হলে এর কিছু পার্ট কি হবে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে দিক পরিবর্তন করে। তো তিনটে ঘটনা কি কি হচ্ছে, একটা হচ্ছে প্রতিফলন, এই যে ঘুরে যাচ্ছে এটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে শোষণ, একটা হচ্ছে প্রতিসরণ। তাহলে তিনটি ঘটনা, তাহলে কি বলবো, কোনো তলের উপরে বা কোনো মাধ্যমের উপরিতলে, কোনো মাধ্যমের উপরিতলে আলো আপতিত হলে, আপতিত হলে তিনটি ঘটনা ঘটতে পারে, তাই তো, তিনটি ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে কি প্রতিফলন,
2 হচ্ছে কি প্রতিসরণ, 3 হচ্ছে কি শোষণ। ঠিক আছে, তাহলে প্রতিফলন হচ্ছে, প্রতিসরণ হচ্ছে, আর কি হচ্ছে, শোষণ হচ্ছে। এবার কথা হচ্ছে যে যেখানে যেটা বেশি হবে আমরা বলবো কি সেই ঘটনাটাই ঘটছে ওখানে। যেমন যদি বলি সমতল দর্পণে প্রতিফলনই বেশি হচ্ছে, তাহলে ওখানে কি বলবো, প্রতিফলন হচ্ছে। একটা কালো বস্তু, কালো বস্তুর হচ্ছে কি শোষণ হচ্ছে। আমরা কোনো বস্তুকে কালো কেন দেখি না, ওর উপরে যত সমস্ত বর্ণের আলোক রশ্মি আসছে সবগুলোকে শোষণ করে, ঠিক আছে, এই জন্য ওকে কালো দেখাচ্ছে। তো ওখানে শোষণই ঘটনাটা হচ্ছে কি বেশি হবে। তবে পুরো প্রতিফলন কোথাও থেকে হতে পারে, হতে পারে না। তো কিছু অংশ ধরো বেশিরভাগটা প্রতিফলন হচ্ছে, কিছু অংশ প্রতিসরণ হচ্ছে। তবে হ্যাঁ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কিন্তু পুরোটাই প্রতিফলন হয়, ওই জন্য ওকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। সেটা আসবো যখন প্রতিসরণ পড়া হবে, চলে আসবে যে কিসের জন্য হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলো একটাই চ্যাপ্টার আমার হিসাবে, ঠিক আছে, একটাই চ্যাপ্টার। তোদের তোদের হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, বিচ্ছুরণ, 3টে চ্যাপ্টার করেছে তো। এনসিআরটি বইতে একটাই চ্যাপ্টার ওটা, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসবো কি আলোক রশ্মি একটাই যদি হয়, একটাই যদি হয় এটা হচ্ছে কি রশ্মি, তাই তো, এটা হচ্ছে রশ্মি। আচ্ছা, যদি অনেকগুলো হয় তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো রশ্মিগুচ্ছ। এটাকে কি, এটা হচ্ছে রে। যদি অনেকগুলো হয় তাহলে সেটা হচ্ছে কি রশ্মিগুচ্ছ বা বিম অফ লাইট। একটা বিন্দু থেকে যখন আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে তাকে কি বলবো, অপসারী, অপসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ, যেটাকে কি বলে, এটাকে বলে ডাইভার্জিং বিম অফ লাইট। যদি আলোক রশ্মিগুলো এসে একটা বিন্দুতে মিলে যায় তাহলে সেটা হবে কি অভিসারী, অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ হচ্ছে। তাহলে এটাকে কি বলবো, কনভার্জিং, কনভার্জিং বিম অফ লাইট, কনভার্জিং বিম অফ লাইট, ঠিক আছে, কনভার্জিং বিম অফ লাইট। ওকে, এরপরে যদি আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল যায় তাহলে সেটা হবে কি সমান্তরাল রশ্মিগুচ্ছ, সমান্তরাল রশ্মি গুচ্ছ, ঠিক আছে, প্যারালাল বিম অফ লাইট, প্যারালাল বিম অফ লাইট, ঠিক আছে। তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ, আর হচ্ছে কি এরকম করে বলে দিচ্ছি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। একটা হলে রশ্মি, অনেকগুলো হলে রশ্মিগুচ্ছ বা বিম অফ লাইট, ঠিক, বিম অফ লাইট। এই চ্যাপ্টারে বেশি যেটা আসবে সেটা হচ্ছে কি বস্তু, প্রতিবিম্ব, ঠিক আছে। এবার বস্তু আর প্রতিবিম্ব আমরা সহজভাবে ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু সৎ বস্তু, অসৎ বস্তু, সৎবিম্ব, অসৎ বিম্ব, এইটা নির্ধারণ করাটা আমরা অ্যাকচুয়ালি কি দিয়ে নির্ধারণ করব, কোনটা সৎ বস্তু কোনটা অসৎ বস্তু, একদম ক্লিয়ার ভাবে বুঝতে হবে। কি প্রথম দেখ, যখন কথা আসবে কি বস্তুর কথা, তখন আমরা কাকে ধরবো, তখন আমরা ধরবো আপতিত রশ্মিকে, ঠিক আছে। বস্তু যখন কথাটা আসবে, যে বস্তু আমরা বুঝবো কোনটাকে, কোনটাকে বস্তু ধরবো, ঠিক আছে। বস্তু যখন আমি বলবো তখন আমরা কোন আলোক রশ্মিটার কথা বলবো না, আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আপতিত রশ্মি এবার কি রকম হচ্ছে দেখ, যদি দেখি আপতিত রশ্মি একটা বিন্দু থেকে আসছে, যদি দেখি আপতিত রশ্মি একটা বিন্দু থেকে আসছে,
এসে কি হচ্ছে, এই তলের উপরে ধরো পড়ছে, তাহলে যে বিন্দু থেকে আপতিত রশ্মি আসছে, ঠিক আছে, আপতিত রশ্মি তাহলে কি হচ্ছে, একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। তাহলে আপতিত রশ্মি, আপতিত রশ্মি যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে মানে কি, ছড়িয়ে পড়ছে, অপসৃত হচ্ছে, সেটি সৎ বস্তু। কেন, দেখ এখান থেকেই বোঝা যাচ্ছে এ কিন্তু আলো কিন্তু ছড়াচ্ছে, এ কিন্তু এখান থেকে আলো কিন্তু আসছে, এটা হচ্ছে কি সৎ বস্তু, মানে এটা যদি প্রতিবিম্ব থাকে তাহলে আমি কি বলবো, এটা হচ্ছে সৎ বস্তু। এরপরে দেখ, এটা হচ্ছে কি একটা দর্পণ আছে, ধরো মিরর আছে, একটা আলোক রশ্মি এরকম এলো, একটা আলোক রশ্মি এরকম এলো, কি হবে এবারে, এখানে দেখ আলোক রশ্মি, এটা এই দুটো কিন্তু আপতিত আলোক রশ্মি, কিন্তু এরা কি হবে, যদি দর্পণ না থাকতো এখানে এসে মিলতো, যদি দর্পণ না থাকে এরা কিন্তু এখানে এসে মিলতো, এটা হচ্ছে দর্পণ, দর্পণ যদি না থাকে এরা কিন্তু এখানে এসে মিলতো, দর্পণ থাকার জন্য এরা কিন্তু মিলতে পারেনি, ঠিক আছে। তাহলে আপতিত রশ্মি যে বিন্দু অভিমুখী, আপতিত রশ্মি যে বিন্দু অভিমুখী, মানে কি এরা কি ধরনের আলোক রশ্মি, অভিসারী আলোক রশ্মি, এটা কিন্তু অভিসারী আলোক রশ্মি, এটা কিন্তু অভিসারী, অভিসারী আলোক রশ্মি, এখানে দর্পণ থাকতে পারে, এখানে লেন্স থাকতে পারে, থাকতেই পারে, ঠিক আছে। তাহলে আপতিত রশ্মি যে বিন্দু অভিমুখী, কিন্তু দর্পণ বা লেন্স থাকার কারণে, থাকার কারণে ওই বিন্দুতে, ওই বিন্দুতে মিলতে পারে না, মিলিত হতে পারে না, ওই বিন্দুটি হচ্ছে কি অসৎ বস্তু, ওই বিন্দুটি কি হবে, অসৎ বস্তু। মানে কি এখানে এই বিন্দুটাকে আমরা বস্তু হিসাবে নেব, কিন্তু কি ধরনের বস্তু, অসৎ বস্তু, অসৎ বস্তু, হ্যাঁ, এটাও একটা জিনিস। এখানে কি হচ্ছে, আলোক রশ্মি এরকম অভিসারী আলোক রশ্মি আসছে, যদি এখানে লেন্স থাকে, ধরো এরকম অভিসারী আলোক রশ্মি আসছে, তাহলে কি হতো, লেন্স যদি না থাকতো এরা কোথায় মিলতো, এখানে এসে, তাহলে এটাই হচ্ছে অসৎ বস্তু। এখানে দর্পণ থাকলেও হতে পারে, ঠিক আছে। আর সৎ বস্তু হচ্ছে কি, এর সামনে থেকে যে আলোক রশ্মি আসছে, সৎ বস্তু আর অসৎ বস্তু নিয়ে আর কোনো কনফিউশন পরে যেন না থাকে, ঠিক আছে। এবার চলে আসবো কি প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব বলতে গেলে, প্রতিবিম্ব বলার জন্য আমাদেরকে কোনটা নিতে হবে, প্রতিবিম্বের কথা যদি আমরা বলতে চাই, আমাদেরকে প্রতিফলিত রশ্মি বা প্রতিশ্রিত রশ্মি, এই দুটো, যে যখন প্রতিফলন হচ্ছে সেক্ষেত্রে প্রতিফলন আসবে, আর যখন প্রতিসরণ আসছে সেক্ষেত্রে প্রতিশ্রিত রশ্মি আসবে। তাহলে প্রতিবিম্ব, প্রতিবিম্ব ইমেজ কি থেকে আসছে, না প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি বা হচ্ছে কি প্রতিশ্রিত রশ্মি, যখন প্রতিফলন হচ্ছে তখন প্রতিশ্রিত রশ্মি, যখন প্রতিফলন হচ্ছে তখন আমরা প্রতিফলনের কথা বলবো, যখন প্রতিসরণ হচ্ছে তখন প্রতিশ্রিত রশ্মির কথা বলবো। এবার দেখ, ধর এটা একটা দর্পণ, তো এখান থেকে আলোক রশ্মি এখানে এসছে এরকম করে, দিয়ে এটা প্রতিফলিত হয়ে এখানে এসে মিলেছে, তাহলে এই দুটো প্রতিফলিত রশ্মি, তো প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে এসে মিলেছে। আচ্ছা, এটা ধর একটা লেন্স, সেখানে এইটা দুটো হচ্ছে কি আপতিত রশ্মি, প্রতিসরণের পর এই বিন্দুতে এসে মিলেছে, তাহলে এটাও কি হচ্ছে, প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি, দেখ এটা কিন্তু আপতিত রশ্মি, আর এটা প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। প্রতিফলিত রশ্মি দুটো এখানে মিলেছে, এখানে প্রতিশ্রুত রশ্মি দুটো এই বিন্দুতে মিলেছে, তাহলে প্রতিফলিত বা প্রতিশ্রুত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়,
প্রতিফলিত বা প্রতিসৃত। এখানে তো আগে মিলিত হচ্ছে, এটা সৎবিম্ব হবে। যখন অবতল লেন্স হয়ে যাবে তখন এরকম হয়ে যাবে। আমি যেটা লিখছি সেটা আগে দেখ। প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে আগে পিছনে কোনো ব্যাপার নয়, যে বিন্দুতে মিলিত হয় সেটি সৎবিম্ব। মিলিত হলে সৎবিম্ব, আগে হোক কি পেছনে হোক। কি বললাম? মিলিত হলে সৎবিম্ব, আগে পেছনের কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আচ্ছা, অসৎবিম্ব হলে কি হবে? মিলিত হবে না, ওই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। সেটা ছবি দেখাচ্ছি, আগে এটা টুকেনে, আগে এটা টুকেনে। সৎবিম্ব মানে কি হবে? মিলিত হবে, সে প্রতিফলিত রশ্মি হোক কি প্রতিসৃত রশ্মি হোক। এখানে রশ্মি লিখতে হবে, প্রতিফলিত প্রতিসৃত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে? এবারে চলে আসবে কি অসৎ বিম্ব। কিরকম ছবি আঁকছি দেখ, মুছে দিচ্ছি, এটা মুছে দি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। এবার দেখ এখানে কিরকম হচ্ছে। এখানে ধর আছে কি, এটা দর্পণ আছে, এখান থেকে আলোক রশ্মি এলো, এসে প্রতিফলিত হয়ে এরকম হয়েছে। ঠিক আছে? প্রতিফলিত হয়ে এরকম হয়েছে। তো এই চোখটা দেখবে কি, এই দুটো আলোক রশ্মি অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে আসছে বলে মনে। অ্যাকচুয়ালি দেখ, এই যে যে দুটো রশ্মি প্রতিফলিত রশ্মি, এরা কি আগে কোথাও গিয়ে মিলিত হতে পারে? হবে না, কারণ কি ছড়িয়ে তো যাচ্ছে না। এই রশ্মিটা এদিকে, এই রশ্মিটা এদিকে, আগে গিয়ে তো কোথাও মিলিত হবে না। তাহলে এরা অ্যাকচুয়ালি কোন বিন্দু থেকে আসছে বলে মনে হবে? এই বিন্দু থেকে। এটা হবে কি অসৎ বিম্ব। ঠিক আছে? এটা হবে কি অসৎ বিম্ব। এবারে এখানে ধর আমি নিলাম একটা লেন্স, যেটা অবতল লেন্স। এই রশ্মি এলো এরকম করে, আলোক রশ্মি আসার পরে কি হচ্ছে, এই দুটো আলোক রশ্মি এখান থেকে এরকম করে ছড়িয়ে যাচ্ছে। এরা আগে গিয়ে কোথাও মিলিত হবে? হবে না। তাহলে এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে চোখের ক্ষেত্রে, এটা কি আসছে বলে মনে হবে। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমেজ, অসৎ বিম্ব। তাহলে প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মি যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, বলে মনে হয়, সেটি অসৎ বিম্ব, সেটি অসৎ বিম্ব। ঠিক আছে? যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে সেটা হবে কি অসৎ বিম্ব। এবার চলে আসবো কি, এখন এবার আলো সম্বন্ধে বেসিক জিনিস যেটা ছিল আমি বলে দিয়েছি। ঠিক আছে? আলো কি, তারপরে হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান কি, ঠিক আছে, রশ্মি কি, ঠিক আছে, অপসৃত রশ্মি, আর হচ্ছে কি অভিসারী, অপসারী রশ্মি, অভিসারী রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি বলে দিয়েছি। প্রতিবিম্ব বস্তু কি বলে দিয়েছি। এবার যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, দেখ আলোর প্রতিফলন কাকে বলে বইতে লেখা আছে, আমি বলছি না। ঠিক আছে? এগুলো ক্লাস 10-এও পড়েছিস। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন। ঠিক আছে? শুধু শুধু কোশ্চেন গুলো লিখে নিতে পারিস, কাকে বলে প্রথম, কাকে বলে। না কি হবে না, আলোক রশ্মি একটি মাধ্যম থেকে, আলোক রশ্মি ধরো একটি মাধ্যম থেকে আসছে, এসে অন্য কোনো মাধ্যমের উপরিতলে পড়লে সেই আলোক রশ্মির কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে যে ঘুরে যাচ্ছে, সেই ঘটনাটাকে কি বলছে? আলোর প্রতিফলন। ঠিক আছে? আলোর প্রতিফলন বলছি সেটাকে। এবারে কোন একটা তল, যে তলে আলো পড়ছে সেটা হচ্ছে কি প্রতিফলক তল। এটা হচ্ছে কি প্রতিফলক তল, মানে যে তলে আলো এসে পড়ছে। ঠিক আছে? যে তলে আলো এসে পড়ছে সেটা হচ্ছে কি প্রতিফলক তল বা যে প্রতিফলন। হ্যাঁ, আলোর প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি কোনো একটি মাধ্যম, মানে সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি অন্য কোনো মাধ্যমের উপরিতলে আপতিত হয়,
তাহলে সেই আলোর কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। বইতে লেখা আছে, ঠিক আছে? আলোর প্রতিফলন কাকে বলে পড়ে নিবি। এবারে যে তল থেকে আলোর প্রতিফলন হচ্ছে সেটা হচ্ছে কি প্রতিফলক তল। এটা হচ্ছে কি প্রতিফলক তল। যে আলোক রশ্মিটা এসে পড়ছে সেটা হচ্ছে কি আপতিত রশ্মি। আপতিত রশ্মি, আপতিত রশ্মি। যে তলে আলো এসে পড়ছে, যে রশ্মিটা এসে পড়ছে সেটা আপতিত রশ্মি। যেটা প্রতিফলিত হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। আচ্ছা, যে বিন্দুতে আলো এসে পড়ছে সেটা হচ্ছে কি আপতন বিন্দু বলে, ঠিক আছে? যে বিন্দুতে এসে পড়ছে সেটা হচ্ছে কি আপতন বিন্দু, ঠিক আছে? ইংরেজি গুলো একবার জেনে নিস। আপতন বিন্দু, ঠিক আছে? আপতন বিন্দু হচ্ছে কি পয়েন্ট অফ ইনসিডেন্স। আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে, প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্টেড রে, এইগুলো, ঠিক আছে? আচ্ছা, যে বিন্দুতে এসে আলো পড়ছে সেই বিন্দুতে প্রতিফলক তলের উপর একটা লম্ব টানতে হবে। সেটাকে কি বলে? অভিলম্ব। অভিলম্ব। আচ্ছা, অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে সেটাকে বলে আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলে প্রতিফলন কোণ। তাহলে আই হচ্ছে কি, ওই তো লিখছি, আই হচ্ছে কি আপতন কোণ, আপতন কোণ। আর হচ্ছে কি প্রতিফলন কোণ, ঠিক আছে? আপতন কোণ, প্রতিফলন কোণ। আরেকটা কোণ হয় আপতিত রশ্মি প্রতিফলক তলের সঙ্গে একটা কোণ করে, যাকে আমরা বলি, আমি এর বাংলা কি জানি না, গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলে। তাকে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলে, ঠিক আছে? গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। আপতিত রশ্মি প্রতিফলক তলের সঙ্গে যে কোণটা করছে সেটা হচ্ছে কি গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখান থেকে বুঝতেই পারবি যদি গ্ল্যান্সিং অ্যাঙ্গেল দেওয়া থাকে আই কত আসবে, 90 মাইনাস থিটা, নাকি না? যদি 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 আপতিত রশ্মিটা প্রতিফলক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, আপতিত রশ্মিটা প্রতিফলক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, তাহলে ওটা অভিলম্বের সঙ্গে কত করবে, 60 ডিগ্রি, তাই তো? অভিলম্বের সঙ্গে কত করবে, 60 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে যদি কোনো তল বক্রতল হয় তাহলে সেক্ষেত্রে আমরা লম্ব টানবো কেমন ভাবে, ঠিক আছে? আগে এটা টুকে নে, তারপরে যদি এরকম একটা তলের উপরে আলো পড়ে, এইখানে এইখানে আলো পড়েছে, আলোক রশ্মি, এটা কি আপতিত রশ্মি? তাহলে এটা হচ্ছে কি বিন্দু, আপতন বিন্দু। এটা হচ্ছে কি আপতন বিন্দু, এটা আপতিত রশ্মি, এটা আপতন বিন্দু। এবার এখানে অভিলম্ব টানবো কেমন করে? হ্যাঁ, এখানে একটা স্পর্শক টানতে হবে, সেই স্পর্শকের উপরে লম্ব টানতে হবে, ঠিক আছে? স্পর্শকের উপরে কি করতে হবে, লম্ব টানতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি লম্ব হয় তাহলে লম্বের সঙ্গে আপতিত রশ্মিটা ধর 10 ডিগ্রি কোণ করেছে, 10 ডিগ্রি। তাহলে প্রতিফলিত রশ্মি এরকম করে হবে, যেটা কিন্তু লম্বের সঙ্গেও 10 ডিগ্রি কোণ করবে, ঠিক আছে? আপতন কোণ প্রতিফলন কোণের সঙ্গে সমান হবে, প্রতিফলনের সূত্র আসবে। তো তাহলে লম্বটা টানছি আমরা এরকম করে, ঠিক আছে? লম্ব টানছি কিভাবে, এরকম করে। ব্যাস, এটা হলো। এবারে বক্রতল হচ্ছে এখানে, আমরা সমতলে তো লম্ব টেনে দিচ্ছি ইজিলি, বক্রতলে কি করে টানবো সেটাই। বক্রতলে, আচ্ছা, একটা বৃত্ত যদি হয়, এটা যদি বৃত্ত হয়, সেই বৃত্তের কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক টানি আর তার উপরে যদি লম্ব টানি, সেটা কিন্তু কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, নাকি না? একটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক টেনেছি, তারপরে যদি লম্ব টানি সেটা কিন্তু কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। মানে কোনো যদি গলীয় তল হয়, কোনো যদি গলীয় তল হয়, এটা ধরো আলোক রশ্মি এসে পড়েছে, তাহলে আমরা কিভাবে এখানে প্রতিফলনটা দেখাবো? ধরো এই গলীয় তলটা যে গোলকের অংশ, তার কেন্দ্র কোনটা, এটা। তাহলে কেন্দ্র থেকে আমি কি করব, এইটা পর্যন্ত জুড়ে দেব।
তাহলে এটা হয়ে যাবে কি লম্ব, তাহলে এটা হয়ে যাবে কি আপতন কোণ, তার সঙ্গে প্রতিফলন কোণ হয়ে যাবে এই কোণের সমান করে টেনে দিতে হবে, দিলেই হয়ে যাবে কি প্রতিফলন কোণ। তাহলে একটা গোলীয় তলের উপরে প্রতিফলন আমরা এরকম করে দেখাবো, তাই না? এটাই একই অ্যাঙ্গেল হবে, এটা যদি 15 ডিগ্রি হয়, এটাও কি হবে 15 ডিগ্রি। তাহলে এখানে লম্বটা টানছি কোথা থেকে, গোলীয় তলের উপরে কেন্দ্র বিন্দু থেকে ওইটা পর্যন্ত একটা লাইন টেনে দেবো, দিলেই এটা হয়ে যাবে কি লম্ব, এটাকে বাড়াতে পারিস, লম্ব হয়ে গেল। কোনো একটা গোলীয় তলের কোনো বিন্দুতে যখন আলোক রশ্মি পড়বে, সেই বিন্দুতে অভিলম্ব আমরা কি করব, গোলীয় তলটা যে গোলকের অংশ তার যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত একটা ডটের লাইন টেনে দেবো, তাহলে ওটাই হয়ে যাবে অভিলম্ব ওই বিন্দুতে, ঠিক আছে? এবার হ্যাঁ, এখানে স্পর্শক টেনে দেবো, এটাতে 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 এইখানে এটা তো দেখিয়েছিলাম যে একটা বৃত্তের স্পর্শকের উপরে লম্ব টানলে সেটা কেন্দ্রবিন্দু দিয়েই যায়। তার মানে কি, কোনো বিন্দুতে অভিলম্ব কি হবে, কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত টেনে দিলে লাইন, ওটাই হয়ে যাবে কি অভিলম্ব। এবার চলে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র লিখতে হবে, প্রতিফলনের সূত্র লিখতে হবে, বইতে আছে, আমি বলে দিচ্ছি, দেখ শুধু বুঝিয়ে দিচ্ছি। প্রতিফলনের সূত্র, প্রথম সূত্র কি, প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। মানে কি, এটা ধর আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এটা লিখতে হবে। একই সমতলে থাকে মানে কি, এরা তিনজন একটা খাতার পৃষ্ঠাতে বা সমতলে থাকবে, মানে এরকম হবে, এরকম হবে। এটা হচ্ছে কি আপতিত রশ্মি, এটা এটা অভিলম্ব, এটা প্রতিফলিত রশ্মি, এরা তিনজনই একটা সমতলে থাকবে, কখনো এরকম হয়ে যাবে না, ঠিক আছে? এরকম হয়ে যাবে না, এটাই। তো এবার এখান থেকে বল যে প্রতিফলনের প্রথম সূত্র এটা হলো, দ্বিতীয় সূত্র কি, যে প্রতিফলন কোণ সর্বদা আপতন কোণের সমান হবে, প্রতিফলন কোণ সর্বদা আপতন কোণের সমান হবে। I is equals to R, I is equals to R হচ্ছে এখানে। এবারে আমি বলছি কি, যে প্রতিফলন কত প্রকার, দুই প্রকার, প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন, এই কথা বলবি না, তাড়াতাড়ি লেখ। প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন ইংরেজি হচ্ছে কি না, রেগুলার, রেগুলার রিফ্লেকশন। আর বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে কি ইরেগুলার, ইরেগুলার রিফ্লেকশন, আর এটাকে ডিফিউজড রিফ্লেকশনও বলে, TIFFUSED, ডিফিউজড রিফ্লেকশনও বলে, ঠিক আছে? নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা হচ্ছে কি রকম, নিয়মিত প্রতিফলন হচ্ছে, এটা একটা তল আছে যেটা হচ্ছে কি মসৃণ, মসৃণ তল, তার উপরে যদি কিছু সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে, তাহলে সেটা প্রতিফলনের পরে এরকম করে যাবে, ঠিক আছে? আর বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে কি, এরকম একটা তল আছে, এরকম করে যাচ্ছে, এই আলোক রশ্মিগুলো, এই আলোক রশ্মিগুলো কি হবে, কোনোটা এদিকে যাচ্ছে, কোনোটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে, তাই না? নিয়মিত প্রতিফলনের উদাহরণ কি হবে, উদাহরণ হবে কি সমতল দর্পণে আলোর প্রতিফলন, সমতল দর্পণে আলোর প্রতিফলন। আর এটা হচ্ছে কি, উদাহরণ কি হবে, রাস্তাঘাটে, রাস্তাঘাটে আলোর প্রতিফলন।
রাস্তাঘাটে আলোর প্রতিফলন বা বাড়ির দেওয়াল। এখন আমার কোশ্চেন হচ্ছে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, কোনটাতে প্রতিফলনের সূত্র কাজে লাগবে না? নিয়মিততে কাজে লাগবে, মানে আই ইজিকলস টু আর হচ্ছে, বিক্ষিপ্ততে লাগবে না। হবে নি? যেই প্রতিফলন হোক না কেন, প্রতিফলনের সূত্র সব ক্ষেত্রেই কাজে লাগবে। তাহলে এখানে হচ্ছে এরকম কেন, এখানে এরকম ছড়িয়ে যাচ্ছে কেন? এখানে ছড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে আপতিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল, ঠিক আছে, কিন্তু এখানে যখন আমি স্পর্শক টেনে লম্ব টানবো, এই কোণ দেখা যাবে হয়তো এর কত 15 ডিগ্রি, এই 15 ডিগ্রিতে গেল। এখানে যখন আমি লম্ব টেনে করব দেখা যাবে হয়তো এ হচ্ছে 5 ডিগ্রি, তাহলে এই 5 ডিগ্রিতে যাবে। এখানে যখন আমি লম্ব টানবো দেখা যাবে এ হয়তো কত 60 ডিগ্রি, তো এ যাবে 60 ডিগ্রিতে। এই যে যে প্রত্যেকটা বিন্দুতে অভিলম্বগুলো কি হচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি এই বিন্দুতে প্রতিফলনের সূত্র কাজে লাগে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অভিলম্ব একই সমতলে থাকবে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। এই বিন্দুতেও কি হবে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অভিলম্ব একই সমতলে থাকবে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। তাহলে এখান থেকে কি বলা যেতে পারে যে উভয় ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য, উভয় ক্ষেত্রে প্রতিফলনের, ঠিক আছে, উভয় ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য, ঠিক আছে, উভয় ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য। এদিকে আপতিত একটা কোশ্চেন লেখ, একটা কোশ্চেন লেখ, আপতিত এবং প্রতিফলিত রশ্মির, আপতিত এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ, লেখ, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ, বললাম আপতিত এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ। আপতিত রশ্মিটি প্রতিফলক তলের সঙ্গে যে কোণ করে, আপতিত রশ্মিটি প্রতিফলক তলের সঙ্গে যে কোণ করে তার 3 গুণ হলে, প্রতিফলক তলের সঙ্গে যে কোণ করে তার 3 গুণ হলে, 3 গুণ হলে আপতন কোণ নির্ণয় করো। দেখি ভালো করে ভেবে চিন্তে করবে, অত সহজ নয় কিন্তু, মনে হচ্ছে আপতন কোণ কি বলেছি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ, আপতিত রশ্মিটি প্রতিফলক তলের সহিত যে কোণ করে তার 3 গুণ হলে আপতন কোণ নির্ণয় করো। কোশ্চেন বলছে আপতিত রশ্মি, এটা এটা হচ্ছে কি অভিলম্ব, এটা প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, বলেছে আপতিত রশ্মির, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে যে কোণ, সেটা হচ্ছে কি আপতিত রশ্মিটা প্রতিফলক তলের সহিত যে কোণ করে তার 3 গুণ, মানে এই কোণটা যদি থিটা ধরি তাহলে এই পুরোটা কত 3 থিটা, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে কত 3 থিটা, 3 থিটা। তো এখান থেকে আমি একটা কাজ করতে পারি যে এটা হচ্ছে তো, এটা তো থিটা, এর হাফ কত, মানে 3 থিটা মানে কত 2i, 3 থিটা মানে কত 2i, কেন কি আই আর আই ওটা 2i হচ্ছে, তো আই হবে কত 3 থিটা/2, তাহলে এই কোণটা হচ্ছে কত 3 থিটা/2। তো এইখানে যে থিটা প্লাস 3 থিটা/2 মিলে কত হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তো এটা হচ্ছে কত 2 থিটা প্লাস 3, 5 থিটা/2 ইজিক্যালস টু 90, এখান থেকে হচ্ছে 5 থিটা ইজিক্যালস টু 180, তাহলে থিটা হবে কত 180/5, মানে কত হচ্ছে 5 3 15, 36 ডিগ্রি। ভালো কোশ্চেন ছিল, ঠিকঠাকই ছিল, হয়েছে।
আচ্ছা, এবার চলে আসবো কি আলোক রশ্মির চ্যুতিকোণ নির্ণয়, ঠিক আছে? হুম, সবাই করে নে। হুম, তো এরকম যদি হয় তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা এরকম কোশ্চেন হবে না, 2θ। যদি এরকম কোনো দর্পণ থিটা কোণেই থাকে যদি, তাহলে সেটা যদি এইখানে থিটা কোণে আসে, তাহলে এটাও কি হবে, থিটা কোণেই যাবে। তাহলে কি হবে, দর্পণের সাথে কি কি হবে, এটা হচ্ছে কি অনুভূমিকের সাথে সমান্তরাল ভাবে যাবে, ঠিক আছে, অনুভূমিকের সাথে সমান্তরাল ভাবে যাবে। এবার চলে আসছে কি আলোক রশ্মির চ্যুতি, প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি। প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণ নির্ণয়। প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণ, দেখ চ্যুতিকোণ বলতে কি, ধর কেউ এদিকে যাচ্ছিল, সে হঠাৎ করে এদিকে বেঁকে গেল, তার মানে তার অ্যাকচুয়াল পাথ কোনটা ছিল, এটা, সেখান থেকে এই কোণে বেঁকে গেল, এটাই হচ্ছে এর চ্যুতি, বিচ্যুতি যাকে বলি আমরা, ঠিক আছে, আমরা যাকে কি বলি, বিচ্যুতি বলি, বিচ্যুতি বলছি এখান থেকে, ঠিক আছে। তো এখানে আমরা করব কেমন ভাবে, একটা ছবি এঁকে নিতে হবে যে প্রতিফলনের ক্ষেত্রে কি হচ্ছে। এটা এটা হচ্ছে কি প্রতিফলক তল, আলোক রশ্মি এখানে এসছে, আলোক রশ্মি এসছে, এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি এটা, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ব্যাস, ঠিক আছে। এবার এখানে এই কোণটা কি আই, এই কোণটা হচ্ছে কি আই। এবার আলোক রশ্মি যদি এই দর্পণ না থাকতো এই পথে যেত, দর্পণ থাকার জন্য এতটা কোণে বেঁকে গেছে, ডেল্টা, তাই তো। তাহলে আমি কি লিখবো, আই প্লাস ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি, এটা হচ্ছে পুরো লাইন। তাহলে কি হবে, আই প্লাস ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি। মানে এখানে হচ্ছে আপতিত রশ্মি, এটা, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে আই কোণ করছে, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে আই কোণ করছে। দর্পণ যদি না থাকে এটা সোজা পথে যেত, দর্পণ থাকার জন্য এটা এরকম হয়েছে, তার মানে কি এটা ওর অ্যাকচুয়াল পাথ থেকে এতটা বেঁকে গেছে, এটাকে ডেল্টা ধরে নিলাম। এটা পুরো একটা সরল লেখা, তাহলে তার মোট কোণ কত, 180, মানে আই প্লাস ডেল্টা হচ্ছে কত, 180। তাহলে ডেল্টা হচ্ছে কত, 180 মাইনাস 2i। এবার বল কি বলছিলিস, কোনটা, এটা আর এটা, এটা, এটা আর এটা, হ্যাঁ এটা আর এটা কি হবে, কেন কি এরকম করে যদি দেখিস, যদি বলিস তুই এটাকে 30 ডিগ্রি যদি বলিস, তাহলে এটা কত হবে, 60। আবার এদিকে এটা কত হবে, 30, মানে এটা হবে কত, 60। এই যে এটা আর এটা সমান হবে, মানে আপতিত রশ্মি প্রতিফলক তলের সঙ্গে যে কোণ করবে, প্রতিফলিত রশ্মিও প্রতিফলক তলের সঙ্গে সেই কোণ করবে। আপতিত রশ্মি প্রতিফলক তলের সঙ্গে যে কোণ করবে, প্রতিফলিত রশ্মিও প্রতিফলক তলের সঙ্গে সেই কোণ করবে। কোনো আলোক রশ্মি যদি কোনো দর্পণের উপর লম্বভাবে পড়ে, একে কি বলা হয়, লম্ব আপাতন। এই লম্ব আপাতনের ক্ষেত্রে আপতন কোণ কত, 0 ডিগ্রি, কেন কি এটাই হচ্ছে আপতিত রশ্মি, এটাই হচ্ছে লম্ব, তার মানে আই কত হবে, 0। আই 0 হলে আরো 0। তাহলে এখানে থেকে আমি কি লিখতে পারি, ডেল্টা কত হবে, ডেল্টা হবে 180 ডিগ্রি মাইনাস 2i, মানে 180 মাইনাস 2 × 0, মানে 180, মানে আলোক রশ্মি যে পথে আসবে সেই পথেই ঘুরে যাবে, যে পথে আসবে সেই পথেই ঘুরে যাবে। লম্ব আপতনে আলোক রশ্মি প্রত্যাবর্তন করবে। লম্ব আপতনে আলোক রশ্মি প্রত্যাবর্তন করবে। দুটো দর্পণ আছে যাদের মধ্যে কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। একটা আলোক রশ্মি এসে পড়েছে এখানে,
যেটা অভিলম্বের সঙ্গে 50 ডিগ্রি কোণ করছে। এই আলোক রশ্মিটা এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে যাবে, গিয়ে আবার প্রতিফলন হবে। তাহলে এক্ষেত্রে চ্যুতি কোণ বার করতে হবে। এক্ষেত্রে চ্যুতি কোণ বার করতে হবে। কি বলেছি? দুটো দুটো দর্পণ পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। এই আলোক রশ্মিটা প্রথম দর্পণে এসে 50 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলন হবে এখানে, গিয়ে আবার এখানে পড়বে, হয়ে আবার প্রতিফলন হবে। ঠিক আছে? তাহলে মোট চ্যুতিকোণ কত হবে? প্রথম ক্ষেত্রে চ্যুতিকোণ, দ্বিতীয় ক্ষেত্রে চ্যুতিকোণ করে বার করতে হবে। করে দেখ কি আসে। এখানে জ্যামিতি করে দেখতে হবে যে চ্যুতিকোণ কেমন হচ্ছে। ঠিক আছে? দেখি কোন দিকে কে যাচ্ছে প্রথম। আগে বল। বলছি দেখ, এখানে 50 আছে তো, তাহলে এটা 50 হবে। বেশ, এখানে প্রথম ক্ষেত্রে চ্যুতিকোণ কত হচ্ছে? 180 মাইনাস 2i। 180 মাইনাস 2 ইন্টু 50 মানে 80 ডিগ্রি। আচ্ছা, এইটা যেত এইদিকে, ঘুরে গেছে এইদিকে, মানে এটা কি ঘড়ির কাঁটার দিকে? ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ হয়ে গেল। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে এটা। এবারে দেখ, এই আলোক রশ্মিটা এবার এখানে গেল। আচ্ছা, এই কোণটা কত হবে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি হবে। এটা হবে কত? 40। আচ্ছা, 40, 40 এটা হচ্ছে কত? 60। 60 হলে এটা তাহলে কত? 100 হয়ে গেল। তাহলে এটা হবে কত? 80। 80 হলে অভিলম্বের সঙ্গে কত কোণ করবে? 10। 10 হলে এই কোণটা কত হবে? 10। তাহলে এখানে চ্যুতিকোণ কত হচ্ছে? এই আলোক রশ্মিটা এদিকে যেত, ঘুরে গেছে এদিকে, এটাও ক্লকওয়াইজ। তাহলে এখানে ডেল্টা টু কত হবে? 180 মাইনাস 2i। 180 মাইনাস 2 ইন্টু 10 ডিগ্রি হবে কত? 160 ডিগ্রি। এটাও ক্লকওয়াইজ হচ্ছে। এটাও কি হচ্ছে? ক্লকওয়াইজ। ঠিক আছে? ক্লকওয়াইজ হলে কি হচ্ছে? অ্যান্সার কি হচ্ছে দেখ, ডেল্টা নেট কত দাঁড়াচ্ছে? হ্যাঁ, নেট মানে মোট, টোটাল। ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 দুজনেই কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে, এই জন্য 80 প্লাস 160 করলে কত হচ্ছে? 4, 240 ডিগ্রি, তাই তো? 240 ডিগ্রি। ডেল্টা নেটের ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 2 থিটা। থিটা হচ্ছে কি? দুটি দর্পণের মধ্যে কোণ। বাস, দুটি দর্পণের মধ্যে কোণ। দেখ, বসিয়ে দেখ। 360 মাইনাস 2 ইন্টু 60 ডিগ্রি, 360 মাইনাস 120 করলে কত হচ্ছে? 0, 4, 240। কিছু করতে হবে না, বসিয়ে দিলেই হবে অ্যান্সার। 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হচ্ছে দুটো মিররের মধ্যে কোণ। এটাই যেটা আমরা এত বড় ক্যালকুলেশন করে করলাম, সেটা একটা ফর্মুলা দিয়ে। 360 ডিগ্রি মাইনাস 2 থিটা। থিটা হচ্ছে দুটি দর্পণের মধ্যে কোণ। দুটি দর্পণের মধ্যে যে কোণ, সেটাই হচ্ছে থিটা। বুঝতে পারিস নি? আগে তো ক্যালকুলেশন শেখ, তারপরে তো শর্ট মেথডে যাবি। শর্ট মেথড আগে বলা উচিত নয়। ঠিক আছে? ক্যালকুলেশন করে একটু কষ্ট পাবে, তারপরে শর্ট মেথড মনে থাকবে। তাহলে দুটি দর্পণ যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, দুটি দর্পণ যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে চ্যুতিকোণ কত হবে বলতো? 360 মাইনাস 2 থিটা, 360 মাইনাস 180 মানে 180। মানে এখানে যদি আলোক রশ্মি আসে এরকম করে, এটা যাবে এরকম করে, দিয়ে কি হবে? এমন ভাবে প্রতিফলিত হবে, এই আলোক রশ্মি যে আসছে, এটা যে যাবে পরস্পর সমান্তরাল যাবে। কোশ্চেন দিয়ে দেয় যে দুটি দর্পণের মধ্যে কোণ কত হলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির সমান্তরাল হবে। দুটি দর্পণের মধ্যে কোণ কত হলে আপতিত রশ্মি হলে প্রতিফলিত রশ্মি
ছুটি দিয়ে দেব। প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হয়। হ্যাঁ, সমান্তরাল হয়। তাহলে এখানে কি হবে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির সমান্তরাল, মানে ডেল্টা মানে কত, 180। তাহলে ফর্মুলা কত হচ্ছে 360 মাইনাস 2 থিটা, এখানে বসিয়ে দেবো 180, 360 মাইনাস 2 থিটা, 2 থিটা ইজ ইকুয়ালস টু 180, থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। হয়েছে? হয়েছে তো? যদি উল্টো উল্টো করে কোশ্চেন দেয়, দুটি দর্পণের মধ্যে কত কোণ হলে প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মির সহিত প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মির সহিত 100 ডিগ্রি কোণ করে, এরকম দিয়ে দিতে পারে। প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মির সহিত 100 ডিগ্রি কোণ করে, মানে ডেল্টা ডেল্টা কত হবে 100, ডেল্টা হবে 100। আচ্ছা ধরো এই একটা কোণ, এই একটা কোণ, এদের মধ্যে মানে এটা একটা রশ্মি, এটা এটা হচ্ছে কি, আচ্ছা আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ 180 ডিগ্রি। এখানে এখানে কত বলেছে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ 100 ডিগ্রি, মানে এটাই হচ্ছে চ্যুতি কোণ। ঠিক আছে, এটাই চ্যুতি কোণ। এটা আপতিত রশ্মি আর এটা প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ নয়, আপতিত রশ্মির অভিমুখ এদিকে, প্রতিফলিত রশ্মির অভিমুখ এদিকে, ভেক্টর। এই কোণটা কিন্তু চ্যুতি কোণ নয় তো, এই কোণের মান কত, 80 ডিগ্রি, এটা কোণের মান চলে আসবে 80 ডিগ্রি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকছে। ঠিক আছে, পরের দিন বাকি পার্ট কন্টিনিউ হবে। সমতল দর্পণ, তারপরে হচ্ছে গোলীয় দর্পণ।